16ই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির একটি সবচেয়ে বড় দিন, বিজয় দিবস। সো এই দিনে যদি বেগম খালেদা জিয়াকে যদি মৃত ঘোষণা করা হয়, তার মানে এটা একটা শোক দিবস। দেখেন, একদিকে হচ্ছে বিজয় দিবস, আরেকদিকে হচ্ছে শোক দিবস। এই দুইটাকে মুখোমুখি করার জন্য, যেমন 24 আগস্টকে যেমন 1971 সালের সাথে 24কে যেমন মুখোমুখি দাঁড় করানোর একটা প্রক্রিয়া চলছে, একইভাবে 16ই ডিসেম্বর বিজয় দিবসকে শোক দিবসের সাথে মিশিয়ে ফেলার জন্য একটা প্রক্রিয়া চলছে। সো এই জন্য পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে, বা ওনার মৃত্যু দিবসটি সেদিন নিশ্চিত করা হতে পারে 16ই ডিসেম্বরকে বিতর্কিত করার জন্য। সো এটা আদৌ কতটুকু, আমার দৃষ্টিতে আমি অনেকটা 50-50 কনভিন্স যে আসলেই জামাত এই কাজটা করতে পারে, প্রভাব বিস্তার করে এবার কেয়ার হসপিটালের উপরে। আসলে বিএনপির বাংলাদেশে অনেক কিছুতে হাত নাই। এখানে বিএনপি ইউনুসের সাথে বেসিক্যালি ইউনুস এই কাজটা করবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য, 16ই ডিসেম্বরকে খাটো করার জন্য 16ই ডিসেম্বর এই কাজটা ওনাকে মৃত ঘোষণা করতে পারে। আমি 50-50, মোর দেন 50% আমি কনভিন্স যে এরা এই কাজটা করতে পারে, যেহেতু এরা মুক্তিযুদ্ধকে যেভাবে খাটো করার চেষ্টা করছে, মহান স্বাধীনতাকে যেভাবে খাটো করার, স্বাধীনতা যুদ্ধে শহীদদের যেভাবে খাটো করার চেষ্টা করা হচ্ছে, এখন আমি আর বিশ্বাস করতে আমার আর কোনো ন্যূনতম দ্বিধা নেই যে 16ই ডিসেম্বরই বেগম খালেদা জিয়াকে হয়তো মৃত ঘোষণা করতে পারে, এরকম একটা ষড়যন্ত্র এরা করতে পারে। তা আমি দেশবাসীকে বলবো, বিএনপির নেতা কর্মীদেরকে বলবো, অন্তত পক্ষে এরকম বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, দেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যেন এরকম একটা ঘৃণ্য একটা ষড়যন্ত্র চক্রান্ত যেন না হয়, সেই দিকে আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন। বিএনপির নেতা কর্মীদেরকে বলবো আপনারাও খেয়াল রাখবেন, এবং বিএনপির চেয়ারপারসনের জ্যেষ্ঠ ছেলে যেন তারেক রহমানকে বলবো, আপনার মাকে নিয়ে যেন বাংলাদেশের রাজনীতিতে জামাত এরকম ছিনিমিনি খেলতে না পারে, ইনুস যেন এরকম ছিনিমিনি খেলতে না পারে, আপনার মাকে যেন আর মৃত্যুর পরেও যেন বিতর্কিত করে না করে, সেই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। সো বাংলাদেশে আজকে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে, এবং বিভিন্ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করছে যে খালেদা জিয়া কি আদৌ জীবিত, না খালেদা জিয়া মারা গেছেন। সো আমি প্রথমে বক্তব্য শুরুতে বা কথা বলার শুরুতে আমি বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং উনি অসুস্থ হলে ওনার রোগ মুক্তি কামনা করছি, যেহেতু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রী। ওনার প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার আলোচনাটা শুরু করছি। সো অনেক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছে যে খালেদা জিয়া কি মারা গেছে। অনেকে বলছে যে খালেদা জিয়া মারা গেছেন, খালেদা জিয়াকে 16ই ডিসেম্বর মৃত ঘোষণা করা হতে পারে। সো যখন এই কথাটি আলোচনায় আসলো যে খালেদা জিয়াকে 16ই ডিসেম্বরের মৃত ঘোষণা করা হতে পারে, তখন আমি আমার অনেক ছোট ভাইকে বা অনেককে আমি বকাও দিয়েছি যে তোমরা এটা নিয়ে কি আলোচনা করছো, একজনে মানুষ মৃত, তাকে নিয়ে একজন মানুষ অসুস্থ বা মারা যাবে, তাকে নিয়ে তোমরা এরকম সমালোচনা কেন করছো। কিন্তু আসলে আলোচনা করতে গিয়ে আস্তে আস্তে যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তখন এই জিনিসটা আমার বোধোদয়ে আসলো, এবং এটা আমি জানার চেষ্টা করলাম, সত্যতা প্রমাণের চেষ্টা করলাম। যে সেটা হলো, তাদের যুক্তি হলো যে বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কিন্তু 15ই আগস্ট না। বেগম খালেদা জিয়ার 4টি বিভিন্ন সময় জন্ম তারিখ পাওয়া যায়, এর মধ্যে 15ই আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন না। তো খালেদা জিয়ার জন্মদিন যদি 15ই আগস্ট না হয়, তাহলে কেন খালেদা জিয়ার জন্মদিন 15ই আগস্ট ঘোষণা করা হলো? তার মানে হচ্ছে 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। মানে জাতীয় শোক দিবসে 15ই আগস্ট যখন জাতীয় শোক দিবস হয়, আর এই শোক দিবস যখন সারা দেশবাসী পালন করে, তখন বঙ্গবন্ধুর প্রতি যখন গভীর শ্রদ্ধা নিবেদন করে, তখন আওয়ামী লীগের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি তাদের মায়া, মমতা, তাদের অনুভূতি প্রকাশ পায় এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তো সেই জন্য 15ই আগস্টের জাতীয় শোক দিবসটাকে ধ্বংস করার জন্য, বঙ্গবন্ধুর প্রতি যে অনুভূতি, মানুষের যে ভালোবাসা, সেটাকে শেষ করে দেওয়ার জন্য টেকনিক্যালি তাকে কেউ না কেউ বুঝিয়েছে যে আপনি 15ই আগস্ট আপনার জন্মদিন ঘোষণা করেন, এই দেশের মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করবে, বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবসটা বলে যাবে। তো সেদিন থেকেই উনি 15ই আগস্ট ওনার জন্মদিন পালন করা শুরু করলেন। তো আসলে একটু আমি ওনার কোন কথা বললে তো ওনার এটার একটা সত্যতা যাচাই করতে হবে বা রেফারেন্সে কথা বলতে হবে। আমি আসলে সময় নিউজে এটা আছে, আপনারা সার্চ করলেই পাবেন, একটু দেখে নিয়ে ওনার অতীত জন্ম তারিখ আসলে কোনটা। সো
এসএসসি যে সার্টিফিকেট সনদ, ওই সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে, বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর 1946। ওনার যে বিবাহ সনদ, জিয়াউর রহমানের সাথে যে ওনার বিবাহ হয়েছে, এই বিবাহ সনদে ওনার জন্ম তারিখ হচ্ছে 5ই আগস্ট 1944। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে ওনার জন্ম তারিখ হচ্ছে 19 আগস্ট 1947, এবং ওনার পাসপোর্টে যে জন্ম তারিখ সেটা হচ্ছে 19 আগস্ট 1945। আর প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন, ওই নথিতে হচ্ছে ওনার 19 আগস্ট 1947। তাহলে ওনার 4টা জন্মদিন ব্যতির রেখে উনি কেন 15 আগস্ট কেন জন্মদিন পালন করলেন? তার মানে এই দেশের বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং সাধারণ মানুষ এটা রিসার্চ করে বের করেছে যে বেসিকলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 15 আগস্ট যে জাতীয় শোক দিবস, সেই শোক দিবসটাকে বিতর্কিত করার জন্য উনি 15 আগস্টে ওনার জন্মদিন ঘোষণা করেছে। এখন আসুন ওনার মৃত্যু নিয়ে। কেউ কেউ বলছে উনি এবার কেয়ার হসপিটালে উনি মারা গিয়েছেন, কেউ কেউ বলছে উনি লাইফ সাপোর্টে আছেন, কেউ কেউ বলছেন উনি খুবই অসুস্থ, মৃত্যুর মুখোমুখি আছেন। সো অনেকে বলছে যে উনি যদি মৃত হয়ে থাকেন তাহলে কেন ওনাকে মৃত ঘোষণা করা হচ্ছে না। সো এর বিপরীতে মানুষের যে যুক্তিগুলো দিচ্ছে যে সেটা হচ্ছে যে ধারাবাহিকতা আজকে যখন বেগম খালেদা জিয়া অসুস্থ, সেখানে তার আজকে কি অবস্থা বাংলাদেশের মানুষ জানে না। তার যারা সমর্থক, তাকে যারা খুবই ভালোবাসে, তার কর্মীরা, তারা কিন্তু জানে না আজকে বেগম খালেদা জিয়ার কি অবস্থা। এই সব কিছুই হতো না। হতো কি যে বাংলাদেশের যারা গুরুত্বপূর্ণ মানুষ, যারা ভালো মানুষ, যারা রাজনীতিতে সঠিক গুরুত্ব পাওয়ার কথা, তারা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যাচ্ছেন, সেখানে শেখ হাসিনাও দেখতে যাচ্ছেন। সবার মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ রয়েছে, এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে ইউনূস এবং বাধ্য হয়ে তারেক রহমান এবং বিএনপি যে রাজনীতি করছেন, এটা তো আসলে কোনো মুমূর্ষু মানুষ বা অসুস্থ মানুষ ডিজার্ভ করে না, তাই না? কতটা দুর্ভাগ্য নিয়ে একজন মানুষ, অর্থাৎ আমি এটা বেগম খালেদা জিয়াকে বলছি না, মানে একজন মানুষকে কতটা নিষ্ঠুরতার মধ্যে ফেলে দেওয়া যায় শুধু রাজনৈতিক কারণে, সেটা তো বিএনপি আর ইউনূস এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা বা ওনার শেষ সময়ের যে একটা মানবিক পরিস্থিতি, এটাকে এনক্যাশ করার জন্য যেই ধরনের আপনার চাতুর্য, যে ধরনের রাজনীতি করছে, সেটা বেগম খালেদা জিয়ার সাথে অনেক নিষ্ঠুরতা না? সেটা তো হতো না যদি উনি বেঁচে থাকতেন। হ্যাঁ, অসুস্থতা থেকে বেঁচে আসতেন, অথবা ওনার যদি সময় শেষ হয়ে যেত। সবকিছু কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী বা যাই হোক বর্তমান প্রধানমন্ত্রী হতে পারতো যদি ওই আদর্শ সিচুয়েশনটা বজায় থাকতো। তার মর্যাদার সাথে একেবারে আপনার পরিপূর্ণভাবে খাপ খায়, এমন অবস্থায় কিন্তু তিনি এই পরিস্থিতিতে থাকতেন। আজকে কিন্তু সেটা নাই। কিন্তু বিষয়টা হলো যে কেন এমন হলো? এই আওয়ামী লীগ বিএনপির মধ্যে, হ্যাঁ আমিও কল্পনা করি, আমি জানি যে হয়তো এটা সম্ভব না, কিন্তু আসলে যে কোনো মানুষই তো চায় যে তার দেশটা একটা ভালোভাবে চলুক, সেখানে গণতন্ত্র থাকুক, সেখানে সেই দেশটা আধুনিক রাষ্ট্র হয়ে উঠুক। এটা তো যে কোনো বোধ বুদ্ধি বিবেকবান মানুষের বা একজন ভালো নাগরিকের চাওয়া পাওয়া, তাই না? আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের সেই আদর্শ পরিবেশটা নাই। কিন্তু কেন নাই সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এটা না থাকার কারণ হলো বিএনপির মূল সমস্যাটা আসলে বিএনপি বোঝে, কিন্তু সেখান থেকে তাদের বের হয়ে আসার কোনো চেষ্টা কিন্তু কখনো করা হয় নাই, হয়তোবা এটা করাও যায় না। সেটা হলো বিএনপি গঠিত হয়েছে জিয়াউর রহমান ক্ষমতায় এসে, উনি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ইত্যাদি ঠিক আছে, কিন্তু উনি যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করলেন, কাদেরকে নিয়ে গঠন করলেন? উনি গঠন করলেন
মুসলিম লীগের লোকজনদের নিয়ে। আর কাদেরকে নিয়ে? ওই যে ন্যাব ভাসানী অর্থাৎ চীনপন্থী বামপন্থীদের নিয়ে, যারা মূলত অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে লোকগুলা গোলাম আজম নিজামী বা এগুলা হতে পারেনি, ভাগ্যচক্রে বামপন্থী হয়ে গেছে, ওগুলাই চীনপন্থী। আসলে মূলত দুটোরই মন মানসিকতার মধ্যে যথেষ্ট মিল আছে, এবং এই দুইটা পক্ষই সভ্যতার জন্য, বাংলাদেশের জন্য তো বটেই, মোটা দাগে মানব সভ্যতার জন্য অত্যন্ত ক্ষতিকর প্রাণী। এবং জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, তারেক রহমান, এর সাথে তো জামাত আছে, একই জিনিসগুলা কিন্তু তারেক রহমান কিন্তু সেটাকে বহন করে চললেন। কিন্তু বেগম খালেদা জিয়ার সময় পর্যন্ত যেটা ধারণা করা হয়, মানে একটা ইমেজ উনি গড়ে তুলেছিলেন যে চরমপন্থী মৌলবাদী এদের প্রভাবটা কম ছিল। কিন্তু 2001 থেকে 6 সাল পর্যন্ত সময় আমরা যখন দেখলাম যে তারেক রহমান বিএনপির এবং বিএনপি সরকারের ক্ষমতা প্রয়োগ করছেন নিজের কর্তৃত্বে, তখন থেকে কিন্তু বিএনপির সাথে চরমপন্থী দলগুলোর অঙ্গাঅঙ্গি ভাব, ভালোবাসা এগুলো এমন ভাবে হলো, সেখান থেকে বিএনপির আসলে ফিরে আসারও কোনো চেষ্টা ছিল না, এবং বিএনপিকে ওখান থেকে আলাদা করাও যায় নাই। সেই অবস্থায় আজকে যখন তারেক রহমান নাম নিয়ে হোক না নিয়ে হোক 71-এর কথা স্মরণ করিয়ে দেন, জামাতের 71-এর ভূমিকা, এইটাতে বোঝা যায় যে তারেক রহমান বর্তমানে রাজনৈতিক মানে তার রাজনৈতিক দুর্দশা কত নিচে নেমেছে, যে সবচেয়ে ভালোবাসার যে দল ওনার জীবনের, তাদেরকে উনি বর্তমানে অন্তত পরোক্ষভাবে হলেও সমালোচনা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই সমালোচনা কি অন্তরের সমালোচনা? এটা কি তারেক রহমানের পক্ষে সম্ভব? সম্ভব হতে পারে। আমরা যদি কল্পনা করতে পারি যে সলিমুল্লাহ যদি 55 বছর বয়সে একজন সেকুলার প্রগতিপন্থী মানুষ থেকে 60 বছর বয়সে পুরোপুরি একজন জঙ্গিতে পরিণত হতে পারে, তাহলে তারেক রহমান 45-55 বছর বয়সে একজন পুরোপুরি মৌলবাদী রাজনৈতিক নেতা থেকে 55 বা 60 বছর বয়সে আজকে উনি কেন একজন পরিপূর্ণ অসাম্প্রদায়িক নেতা হতে পারবেন না? জিনিসটা তো আসলে কল্পনা করা যায়, তাই না? কল্পনা করা যায়, কিন্তু আমি যেটা বুঝি যে আসলে এটা পারা সম্ভব না। সম্ভব যদি কোনো মানুষ পরিপূর্ণভাবে তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হয়। সেই সচেতনতা কি আমরা তারেক রহমানের থেকে আশা করতে পারি? আমরা দেখলাম যে 2024-এ যে জঙ্গি উত্থান হলো, সেখানের মূল শক্তি কিন্তু ছিলেন তারেক রহমান, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। জঙ্গিরা হাজার হাজার সেখানে মানব বোমা সরবরাহ করেছে, অর্থাৎ আত্মঘাতী জঙ্গি, কিন্তু তারেক রহমানের দল থেকেও এসব অনেক আত্মঘাতী জঙ্গি সেখানে এসছে। তারা এসে মূল শক্তিটা ওনাকে দিলেন, অর্থাৎ এই জঙ্গি উত্থানে এই 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 শক্তিটা তারা জোগালো, জুগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করতে তারা সক্ষম হলো। কিন্তু পরবর্তীতে এখন তাদের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব লড়াই চলছে, সেখানে দেখা যাচ্ছে যে কোনো অবস্থাতেই বিএনপি কোনোভাবেই হালে পানি পাচ্ছে না। এবং তারেক রহমান সাহেব যে বাংলাদেশে আসতে পারলেন না, এবং প্রতিটা যুক্তি ওনার পক্ষ থেকে যেগুলা দেয়া হয়েছে, অর্থাৎ যুক্তিটা আসলে উনি তো আর খুলে বলেননি, মানুষ যেগুলো নিয়ে আলোচনা করছে যে উনি কি এই বিলাতে ওনার যে পলিটিক্যাল অ্যাসাইলাম সেটার জন্য বসে আছেন, মানে অ্যাসাইলাম চলে যাবে এই জন্য উনি বাংলাদেশে আসছেন না, এটা আমার কাছে খুবই হাস্যকর যুক্তি মনে হয়। সব মিলে বোধহয় এখন যে যুক্তিটা বিএনপি বা বিএনপির পক্ষে যারা কথা টথা বলে, তারা দাঁড় করাতে চাচ্ছে যে তারেক রহমানের জীবন হুমকির সম্মুখে, এবং তারা যেটা ইঙ্গিত করতে চাচ্ছেন যে জামাত মৌলবাদীরা তারেক রহমানকে মেরে ফেলতে পারে। এখানে আমার মনে একটা আজকেই একটা খুব গভীর প্রশ্ন আসলো। 2004 সালে যদি এই কথাটাই সত্য হয় যে তারেক রহমান প্রাণ ভয়ে বাংলাদেশে আসছেন না, অর্থাৎ উনি ওনার নিরাপত্তার কথা চিন্তা করে
তাহলে কি ওনার মনে কোনো জায়গায় ওই জিনিসটা গেঁথে গেছে? 2004 সালের 21শে আগস্ট যে জঙ্গি হামলাটা উনি করলেন শেখ হাসিনার উপর, সেখানে উনি দেখেছেন না এটার ভয়াবহতা কি রকম হতে পারে এবং জঙ্গিরা কত নিষ্ঠুর এবং কত নিখুঁতভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে? তারেক রহমান কি তাহলে নিজের কৃতকর্মের দ্বারাই কি ট্রমাটাইজড? কিন্তু এছাড়া তো আসলে তার বাংলাদেশে আসার কোনো কারণ দেখি না। তার সামনে নাকি উন্মুক্তর পথ, এবং তিনি তো বাংলাদেশের আরেকটা জিনিস দেখবেন যে 2024 সালের জঙ্গি উত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যে সরল রৈখিকভাবে এগিয়ে যাচ্ছিল, সেটা অনুযায়ী তারেক রহমানের কিন্তু 5 আগস্টের জঙ্গি সাফল্যের পরে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলে আসার কথা। উনি যে এই শুরুতে বাংলাদেশে চলে এসে এই সুযোগ এই জঙ্গিদের এই বিজয়কে ক্যাপিটালাইজ করলেন না বা করতে পারলেন না, এটা কিন্তু ভবিষ্যতে গভীর, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি যারা ফলো করেছেন একেবারে বিশেষ করে 1990 বা 91 সাল থেকে, তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে থাকবে যে সব ধরনের আপনার সূত্র বলে যে তারেক রহমান তখনই চলে আসার কথা ছিল, কিন্তু উনি কেন আসলেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি না, তবে এটা অবশ্যই ভবিষ্যতে বড় একটা গবেষণার বিষয় হবে। কিন্তু আমার মনে ওই প্রশ্নই থেকে যায়, তারেক রহমান যদি তার নিরাপত্তা বা তার প্রাণের মায়া নিয়েই চিন্তিত, তাহলে কি 2024-এর 21শে আগস্টের গ্রেনেড হামলা কি ওনাকে ট্রমাটাইজ করেছে? অর্থাৎ ওনার নিজের সংগঠিত কাজ বা ওনার তত্ত্বাবধানে করা কাজই কি ওনাকে এই ধরনের আতঙ্কগ্রস্ত করেছে? আর যদি মনে করি যে ভাবা হচ্ছে যে বেনজির ভুট্টোর মতো তারেক রহমানকে উড়িয়ে দেওয়া হবে, তাহলেও কিন্তু দেখেন আমরা ওই একই বৃত্তে বন্দী আছি। তারেক রহমানদের প্রিয় দেশ বা জামাতের প্রিয় দেশ, যেই দেশে এই ধরনের নারকীয় ঘটনা ঘটে, আমি এটা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ওগুলোর সাথে মেলাবো না। এই পুরো জিনিসটা একটা সন্ত্রাসী, এটা পুরোপুরি একটা সন্ত্রাসের আওতাভুক্ত একটা আলোচনার জিনিস, যে তারেক রহমানের প্রাণ সংহারের আশঙ্কা আছে জঙ্গিদের হাতে। তাও তো এটা অত্যন্ত নিকৃষ্ট মানের উদাহরণ। তারেক রহমানরাই তো এই কন্ট্রিবিউশন করেছেন বাংলাদেশে, এই জঙ্গিরা এই জায়গায় আসবে এবং এখন তারেক রহমানের প্রাণ নিয়ে নিবে। এবং এটাও সত্য যে এই জঙ্গিরা তো তারেক রহমানের প্রাণ সংহার করতে, জঙ্গিরা তারেক রহমানের প্রাণ সংহার কেন, একজন আরেকজনের প্রাণ সংহার করে ফেলতে। বা শফিক, যে এখন জঙ্গিদের বাংলাদেশের অফিসিয়াল নেতা, শফিক বা তাহের, এই যে জঙ্গিগুলো আছে আর কি এই উচ্চ পর্যায়ে, এদের কারো যদি প্রাণ সংহার করে ফেললে, জঙ্গিদের যদি উদ্দেশ্য চরিতার্থ হয়, তারা তো 1 সেকেন্ডে করে ফেলবে। এর মধ্যে জঙ্গি মাসুদ নাকি ঘোষণাও দিয়েছে যে মানে এরা তো দিয়ে দেয়, এবং এরা যেসব ধর্মীয় হাদিস মেনে এগুলা চলে, সেখানে তো আসলে সব ধরনের কৌশল, সব ধরনের চাতুর্য, সব ধরনের অপরাধ সেখানে তো স্বীকৃত হয়, এবং স্বীকৃত না শুধু, বাঞ্ছনীয়ও বটে। যাই হোক, আমরা তারেক রহমানের কথায় ফিরে আসি। তারেক রহমান সাহেব যেই ভাবমূর্তি বর্তমানে বাংলাদেশে দেখালেন, যেখানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা মানুষ সবাই ভেবেছিল যে উনি 5 আগস্টের পরে এসেই সব এনক্যাশ করবেন, যা তিনি অর্জন করেছেন সেটা কিছুই হলো না। এখন তিনি বাংলাদেশও আসতে পারছেন না, একেবারে প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা ছাড়া বা যাই হোক। এইখানে তারেক রহমানের অনেক ধরনের সীমাবদ্ধতা। আমি আসলে, আপনারা আমার টোন দেখে বুঝতে পারছেন, আমি তারেক রহমানের প্রতি কোনো ধরনের বিরূপ ভাব পোষণ করি না। অর্থাৎ উনি রাজনৈতিকভাবে যতটুকু ডিজার্ভ করেন ততটুকু ছাড়া। এবং আমি এটাও সম্মান করি যে, যদিও অত্যন্ত দুঃখের সাথে, যে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষের সমর্থন আছে। এই মানুষগুলো আমাদের সাথে সাথে বলতে হবে, এরা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায় না, এরা ছিল মুসলিম লীগ। যে মুসলিম লীগের ভূত আমরা কাঁধে করে বেড়াচ্ছি, সেই একেবারে আমাদের কলোনিয়াল, অর্থাৎ ইংরেজ শাসন আমল থেকে, সেই ভূত তারেক রহমানের পেছনে এখন এরা ঐক্যবদ্ধ, তাই না? তো এই অবস্থায় তবে আজকে তারেক রহমান যে বাংলাদেশে আসতে পারলেন না বা আসছেন না বা আসতে দেরি করছেন, এইটা তারেক রহমানের ওনার রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক সাহস, রাজনৈতিক দূরদর্শিতা, এবং যদি উনি
এই ইউনূসের কি বলবো, ইউনূসের আশীর্বাদ নিয়ে রাজনৈতিক ক্ষমতা গ্রহণও করেন, বাংলাদেশের সরকারও গঠন করেন। প্রতিটা জিনিসের উপর ওনার আজকের যে দুরবস্থা, আমি এটাকে কাপুরুষতা বলবো কিনা জানি না, খোলা চোখে সেরকম বলতেই হয়, এটার কিন্তু বিশাল একটা প্রভাব থাকবে। এবং উনি যে সত্যিকার অর্থে বাংলাদেশের মতো একটা জটিল রাষ্ট্র চালানোর, এমনকি মুসলিম লীগের বা বিএনপির প্রতিনিধি হয়েও সেই যোগ্যতাটা যে উনি অর্জন করেন নাই, অর্থাৎ ছোটখাটো ব্যাপারকে যে উনি সাহস নিয়ে মোকাবেলা করতে পারেন না, মানুষের সামনে এটাই ফুটে উঠেছে। তাহলে তারেক রহমানকে আমার কি একটা পরামর্শ দেয়া যায় না এই অবস্থায়? আমি মনে করি তারেক রহমানের থেকে আমি যেটা আশা করব যে আপনি পৃথিবীর স্রোতের দিকে নজর দিন। আপনার অনেক কথাবার্তায় সেগুলা উঠে আসে মাঝে মধ্যে, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজে আমি প্রচুর নিষ্ঠুরতা দেখি। অর্থাৎ 21শে আগস্টের 2004 সালের 21শে আগস্টের তারেক রহমানকে কিন্তু আপনার শরীরের ভাষায় আমি কিন্তু ওটাই দেখি, কিন্তু আপনার টুইট বা ইত্যাদি মাঝে মধ্যে পড়ে দেখি যে এগুলোতে অনেক ভালো ভালো কথা আছে। আপনি পারলে পৃথিবীর দিকে নজর দিন, দেখুন এই পৃথিবীতে মৌলবাদ, জঙ্গিবাদ, যেগুলোকে আপনি ভালোবেসে এসেছেন, যেগুলোকে আপনি 2004 সালের 21শে আগস্ট ব্যবহার করেছেন, অদ্যাবধি ব্যবহার করেছেন, হয়তো বর্তমানে একটু কঠিন পরিস্থিতিতে আছেন, এই ফোর্সটার না কোনো ধরনের বিজয় কোনোদিন হবে না। এরা যে কোনো সমাজের জন্য এরা একটা অভিশাপ। আমরা অত্যন্ত দুর্ভাগা একটা জাতি যে এই অভিশাপটা আমাদের জাতীয় জীবনে সবচেয়ে শক্তিশালী, কিন্তু এদের কিন্তু ধ্বংস অনিবার্য। আপনি যদি এই ধ্বংসের অংশীদার হতে চান, সেটাও আপনার হাতে আছে সেই ক্ষমতা, অথবা আপনি শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ করেন। আমি জানি করবেন কিনা, বা শেখ হাসিনাও এটা কিভাবে দেখবেন, কারণ আসলে জঙ্গি উত্থানের পর তো আপনারাই আওয়ামী লীগকে পিটিয়ে মেরে ফেলছেন, এবং পুলিশ টুলিশ যা কিছু হত্যাকাণ্ড আপনারা ঘটিয়েছেন, এটাতে তো বিএনপিরই সবচেয়ে বেশি অংশগ্রহণ, এবং সাথে সাথে আপনাদের চাঁদাবাজিতে সারা বাংলাদেশ কিন্তু বুঝে গেছে, সামান্য সচেতন মানুষও, আপনারা কি ধরনের সরকার রাষ্ট্রকে উপহার দিবেন। অর্থাৎ 2001 থেকে 6 সাল পর্যন্ত যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেটা হয়তো এবার আরো বড় আকারে আপনি প্রদর্শন করতে যাবেন। মোট কথা হলো, আপনার সীমাবদ্ধতার শেষ নাই, আপনার দলের সীমাবদ্ধতার শেষ নাই, আপনার কোনো পজিটিভ ডেমনস্ট্রেশন কিন্তু রাজনীতিতে নাই। এখন যেটা আছে সেটা হলো, আপনি যেটা এনক্যাশ করতে পাচ্ছেন, মানুষের সহানুভূতি পাচ্ছেন, সেটা হলো বেগম খালেদা জিয়ার প্রতি যে নিষ্ঠুরতা আপনারা করছেন। আপনি তো ছেলে হিসাবে ইচ্ছে করে করছেন, এটা আমি বলবো না, যদিও এই নিষ্ঠুরতাও আপনার সাথে কিন্তু ইকুয়েট করা হয়েছে। আপনি শেখ হাসিনাকে উড়িয়ে দিয়ে আপনি বেগম খালেদা জিয়াকে উড়িয়ে দিতেন বা কিছু একটা করবেন, এই ধরনের কথা কিন্তু মানুষ বিশ্বাস করে। আমি স্পেকুলেশনে গেলাম না, কিন্তু সেটা হলে তো আর আপনাকে দিয়ে কোনো কিছু আশা নাই। কিন্তু নিষ্ঠুরতা তো হচ্ছে বেগম খালেদা জিয়ার সাথে, তাই না? একজন মানুষ, সাবেক একজন প্রধানমন্ত্রী কি এই নিষ্ঠুরতা উনি ডিজার্ভ করেন? আপনার মা হিসাবে করেন না। আপনি ইগো ছেড়ে যা যা করেছেন সেই 2004 সালের 21শে আগস্ট, কিংবা এই যে খুন খারাপি আপনারা করলেন, আপনার লোকজন করলো, আপনার ইচ্ছাই করেছে অনিচ্ছাই করেছে, সেটা বড় কথা না। 32 নাম্বার আপনি ভেঙেছেন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, এবং এটা কিন্তু সবাই বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে। এগুলোকে অতিক্রম করে আপনি চেষ্টা করতে পারেন শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে আপনারা সবাই জঙ্গিদের বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে আবার দ্বিদলীয় একটা শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন কিনা, অথবা তার আগে বিএনপি আওয়ামী লীগ আপনারা মিলে মুক্তিযুদ্ধের চেতনার বেসিসে একটা দীর্ঘমেয়াদে সরকার পরিচালনা করতে পারেন কিনা। আপনারা দুই পক্ষ যদি ইগো তো মানুষ সহজে ছাড়তে পারে না, আমার উপদেশ তো আর আপনার কানেও যাবে না, আমি শিওর। আমি ওবায়দুল কাদেরকে একটা পরামর্শ দিয়েছিলাম যে, ওবায়দুল কাদের সাহেব, আপনি পদত্যাগ করে আপনি একটা ছোটখাটো কমিটি গঠন করে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন যে আপনি আর কোনো আওয়ামী লীগের পদপদবিতে থাকবেন না, আপনি যথেষ্ট পেয়েছেন, আপনি দুঃখিত, আপনি 2024-এর জঙ্গি উত্থানের এই মানে এই যে এত বড় ঘটনা ঘটে গেল, আওয়ামী লীগ যে এটা
সামলাতে পারলো না, এর জন্য আপনি দায় দায়িত্ব নিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আপনি শেখ হাসিনাকে গোপনে বা আপনি পর্দার আড়ালে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন। এটা যদি ওবায়দুল কাদের করতো, দেখেন ওবায়দুল কাদেরের যত ব্যর্থতা আছে, ওনার যেসব মানসিক রোগ ধরা পড়েছে, এগুলো সব মানুষ কিন্তু ভুলে যেত। ইতিহাস বলতো যে ব্যর্থতার পরেও কিন্তু এক উদারতার পরিচয় দিয়েছিল ওবায়দুল কাদের, যে এই বিপর্যয়ের পরে তার ভূমিকা আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে অনেক বেশি সাহায্য করেছিল। কিন্তু ওবায়দুল কাদেরের কি সেই বুদ্ধি আছে আমার কথা শোনার মতো? সেটা নাই। তারেক রহমান তো হয়তো আমার এই কথা শুনবেনও না, অসুবিধা নাই, কিন্তু আমি আন্তরিকভাবে আপনাকে পরামর্শটা দিচ্ছি তারেক রহমান, আপনি শেখ হাসিনার সাথে বসেন, বসতে পারবেন কিনা আমি জানি না, কারণ আপনি তো, আপনার তো যথেষ্ট খুন খারাপি, পুলিশ হত্যা থেকে সবকিছুর সাথে জড়িত হয়ে গেছেন। আপনার লোকরাই সদম্বে ঘোষণা দিয়েছে যে তারাও পুরো দমে জঙ্গিদের সাথে তালে তাল মিলিয়ে পুলিশ খুন করেছে, চাঁদাবাজি, আওয়ামী লীগ খুন, এগুলো তো আছেই। তবে আপনি চাইলে কিন্তু আপনার ভালো হবে আপনি যদি আপনার ইগোটাকে বাদ দিয়ে দেন। কারণ হলো 2004 সালের 21শে আগস্ট আপনি যেই মানবাধিকার লঙ্ঘন করেছেন বাংলাদেশ, অর্থাৎ সেটা যদি 100 হয়, শেখ হাসিনার 16-17 বছরের সবগুলা মানবাধিকার লঙ্ঘন এক হবে না, মানে ওজনে। সেই রকম কিন্তু আমলনামা আপনার খাতায় আছে। তবুও বাংলাদেশের স্বার্থে আপনি যদি মনে করেন যে আপনি সত্যি বাংলাদেশের জন্য কোনো ভূমিকা রাখতে চান, আপনি, আমি যেই পথে বললাম সেই পথে আপনি চেষ্টা করে দেখতে পারেন। অন্যথায় আপনার আসলে ভবিষ্যতে রাজনৈতিক, আপনি প্রধানমন্ত্রীও হতে পারবেন, আপনার কিছুই হবে না, কিন্তু আপনি নিজের যে ব্যক্তিত্ব, নিজের যে সাহস, নিজের যে রাজনৈতিক প্রজ্ঞাহীনতা ইতিমধ্যে প্রদর্শন করেছেন, এবং আপনার যে কন্টিনিউয়াস একটা টেন্ডেন্সি হলো জঙ্গিবাদের দিকে ধাবিত হওয়া, এগুলোই হলো ইতিহাসে আপনার নামটা ওইভাবেই লিখবে। আর ইতিহাস কিন্তু জঙ্গিরা লেখে না, ইতিহাস লেখে আমার মতো সেকুলার স্কলাররা। হ্যাঁ, সেখানে আপনি আপনার স্বরূপে আপনি উপস্থাপিত হবেন, প্রতিস্থাপিত হবেন। আর আমি যে পরামর্শটা দিলাম সেটা হলে, আমি ওবায়দুল কাদেরকে যে পরামর্শটা দিয়েছিলাম, যেটা শুনলে ওবায়দুল কাদের ও একটা জলে একটা তারা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারতো, আপনিও আপনার যথাযোগ্য সম্মান নিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে, মানে রাজনৈতিক ইতিহাসে আপনি থাকতে পারবেন। খালেদা জিয়া, তার ছেলে তারেক, এখন তারেকের মুখের থেকে যদি দুর্নীতি বিরোধী, আর সে যদি দাবি করে যে সে দুর্নীতি লাগাম টানবে, মানে এটা হয়ে গেছে এখন, মানে দুর্নীতিটাকে এত খেলো বানিয়ে ফেলেছে, এত হাস্যকর বানিয়ে ফেলেছে। আর তারেকের মতো মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দেশের প্রতিটি মানুষ হাসছে। আমি নিশ্চিত ওই অডিয়েন্সে যারা ছিল, অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল, প্রত্যেকে মুখ চেপে হেসেছে। এরা তো পারিবারিকভাবে দুর্নীতিবাজ, পারিবারিকভাবে জিয়া পরিবার একটি দুর্নীতিবাজ পরিবার, এটা প্রমাণিত, একাধিকবার প্রমাণিত, সারা বিশ্বে এটা প্রতিষ্ঠিত। পত্রপত্রিকা ঘাটলে ওর বা ধারণা হচ্ছে যে 20 বছর আগের ঘটনা মানুষ তো ভুলে গেছে। তো এই গত 1.5 বছরের ঘটনাই তো মানুষ, যারা ভুলে গেছে তারা আবার তাদের পুরনো ঘা তারা আবার জল জল করে জ্বলছে। হ্যাঁ, এরাই তো 2001 থেকে 2005 দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তার জন্য দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমি আমাদের কথা বাদই দিলাম, ধরে নেবেন যে রাজনৈতিক প্রতিপক্ষ
তারা তো কত কিছুই বানায় বলবে। তো ওই সময়ের ওনাদের পত্রিকা, এখন তো ওনাদের সব পত্রিকা, ওনাদের পত্রিকাগুলি বের করুক না। প্রথম আলো, ডেইলি স্টার, ইত্তেফাক কি লিখেছে তার সম্পর্কে, ছবি সহ, তার দল বল সম্পর্কে, বাবর ফাবর এই সমস্ত যারা আছে সব সম্পর্কে। জিয়া মারা যাওয়ার পরে টেলিভিশনে দেখানো হলো ভাঙ্গা সুটকেস, সেরা গেঞ্জি এইসব। আর এই তারেক বিটিভিতে এখনো আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। ও নিজে বলছে জিয়ার প্যান্ট কেটে তারপরে নিজেরা প্যান্ট বানিয়ে পড়তো। গুলশানে বাড়ি দিয়েছে, সেই বাড়ি ভাড়া দিত, আর ক্যান্টনমেন্টের বাড়িতে থাকতো, আর তো কোনো ইনকাম নেই। জিয়া তো সৎ মানুষ ছিল নাকি? সতের ডেফিনেশন আছে। আপনি টাকা, আর্থিক সততা আর প্রশাসনিক সততা, রাজনৈতিক সততা সবকিছু মিলিয়ে যখন আপনি সৎ থাকবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন, ইম্পার্শিয়াল কথা বলবেন, ইম্পার্শিয়াল সিদ্ধান্ত নেবেন, দেন ইউ ক্যান ক্লেম ইউ আর এ অনেস্ট ম্যান। কিন্তু আপনি মানুষকে দেখাবেন আমি কোনো ঘুষ টুস খাই না, আমি কোনো ধান্দা করি না, কিন্তু ঘুষ খাওয়ানোর জন্য আপনি উৎসাহিত করেন, ঘুষ খাওয়ার পথ বের করে দেন, এবং যাতে ঘুষ খায় সেই ব্যবস্থা আপনি করেন। কারণ ঘুষ খেলে ওই লোকটা দুর্বল থাকবে, ওই মন্ত্রী, ওই এমপি, ওই সরকারি কর্মকর্তা দুর্বল থাকবে, তার দুর্বল পয়েন্ট আপনার কাছে থাকবে, তাকে তখন আপনি ইচ্ছে মতো চালাতে পারবেন। এই হলো জিয়ার পলিটিক্স। যে মানুষকে হুকুম দিয়ে খুন করা, সে আবার সৎ কিভাবে হয়? সে এক দল থেকে আরেক দলে লোক আনে, টাকা দিয়ে কিনে, সে আবার সৎ হয় কিভাবে? সে ডিজিএফআই তৈরি করছে, প্রথম ডিজিএফআই কে ব্যবহার করা, বস্তায় বস্তায় টাকা বিভিন্ন এমপিদেরকে দিয়ে তারপরে ভোট কেনার ব্যবস্থা করছে, সে সৎ হয় কিভাবে? তো তার ছেলেরা, তার পরিবার ভাঙ্গা সুটকেস নিয়া, সেরা গেঞ্জি নিয়া, তার মধ্যে তো গেল 10 বছর পার হলো। 91 সালে ক্ষমতায় আসলো। 92 সালে মাত্র 1 থেকে 1.5 বছরের মাথায় কিভাবে তারেক জিয়া মিরপুরে আমার গার্মেন্টস ফ্যাক্টরির পাশে 6 মাস না 7 মাস পরে, যে 1 বছর পরে গিয়ে সেও গার্মেন্টস ফ্যাক্টরি করে বসছে। কোথায় কার টাকা পেয়েছে? ভাঙ্গা সুটকেসে টাকা ছিল, ডলার ছিল, ডান্ডি ডাইং করেছে। কোকো ভোলার লাইনে, আমাদের ভোলার লাইনে 1, 2 থেকে 12 নাম্বার পর্যন্ত কোকো জাহাজ কোথেকে আসলো? ভাঙ্গা সুটকেস ছিল মনে হয়, ওটার মধ্যে আলাদিনের একটা চেরাক ছিল, ঘষা দিছে, এগুলি বেরিয়ে গেছে। তারপরে ব্যাংকের থেকে লোন নিয়ে আবার সেই লোন মাফ করাইছে, টাকাও দেয় নাই 30 কোটি টাকা সোনালী ব্যাংকে। ওই সময় 30 কোটি টাকা এখন কত? 3000 কোটি টাকারও বেশি। ডোবা নালার মধ্যে 5000 10,000 টাকা শতাংশের জায়গা, সেগুলো দেখায় 10 লাখ 20 লাখ টাকা দিয়া, তারপরে ব্যাংকে কাগজ দেখায় সেগুলি নিয়ে টাকা লোন নেয়। কত গল্প বলবো? এটা তো প্রথমকার সময়, যেই সময়টা এত লেখালেখি, এত কাহিনী বাইর হয় নাই, যেই সময়টা মানুষকে বুঝাইতে চায় কত সুন্দর, কোনো কিছু না। ওই সময়কার ঘটনা, কিছু যখন হয় নাই মানুষ মনে করে, তখনকার ঘটনা হইল এগুলি। আর 2001 থেকে 2006, 5-6 এগুলি তো এখন মানুষের মুখে মুখে। সেই ছেলে বলে বিএনপি
দুর্নীতির লাগাম টানতে বিএনপির পক্ষেই নাকি কেবল সম্ভব, বুঝলেন? এবং করেও দেখাইছে। ওই যে দেখাইছে 91 থেকে 96 আর 1 থেকে 2006, 2 টার্ম ক্ষমতায় ছিল তো, বাস ভালো মতো দেখিয়ে দিয়েছে। মানে ওই জিনিস আবার রিপিট করবে। 91 টার্মে ছিল একটু কম, আর 2001 থেকে 2005 একদম গলা পর্যন্ত খেয়েছে। মানে ওইটা আবার রিপিট করবে। মানে করে দেখিয়েছি, এই কাজ করে দেখিয়েছে, মানে এইটাই হলো তাদের দুর্নীতির লাগাম টানবে। ভূতের মুখে রাম নাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ব সংস্থা এসে, FBI এসে যেখানে তার বিরুদ্ধে সিমেন্সের কেলেঙ্কারির জন্য সাক্ষী দিয়ে যায় দুদুকে, ভাই কোকো মারা গেছে, কি বলবো এর কথা। সিঙ্গাপুরে তার নামে 40 কোটি টাকা মাত্র শুরু হয়েছিল ধরা, 40 কোটি টাকা এই দুদুকে ফেরত আনানো হয়েছে। আরো কত হাজার হাজার, এখন তো বোঝা যাচ্ছে সেই টাকা কিভাবে আস্তে আস্তে সেগুলো লন্ডনে জড়ো করা হয়েছে। তারপরে তো 18 সালের ইনকাম, বাণিজ্য, ভোটের বাণিজ্য, কি মনোনয়ন বাণিজ্য, তারপর 2005 সাল থেকে তো শুরু হলো ব্যবসায়ীদের কাছ থেকে শত শত হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি। এটা এখন ওপেন সিক্রেট তো নাই, ওপেন ব্যাপার সবার কাছে। আর এই যে 2 দিন আগে, 4-5 দিন আগে ওর মা মারা গেছে, মানে মানুষ বলে মারা গেছে, সেই অবস্থায় 36 জনের মনোনয়ন দিছে, সেখানেও 500 কোটি টাকা ধান্দাবাজি করেছে। জানে যে নির্বাচনটা হবে না, তারপরেও চিন্তা করছে যে কোনো সময় বন্ধ হইতে পারে, তারপরেও ওখানেও শেষ চাটাটা দিছে 500 কোটি টাকা কমপক্ষে। টাকা ছাড়া তার নমিনেশন সে কাউকে দিবে না, অত টাকা তার নাই। সে বলে এখন দুর্নীতি লাগাম টানার জন্য। মানুষকে বুঝতে হবে ভূতের মুখে যখন রাম নাম, তার মানে তার উদ্দেশ্য আরো ভয়ানক, আরো খারাপ। আল্লাহ মাফ করুক, আল্লাহ নিশ্চয়ই এত বড় গজব আমাদের উপরে নাজিল করবে না, ইউনূস পর্যন্তই থামবে। তারেককে দেখা হয়ে গেছে আমাদের, একটা লোক খালি দুর্নীতি, এদেশের সন্ত্রাসীদের লালন পালন, জঙ্গিদেরকে লালন পালন, খুন খারাপি, মানুষ হত্যা, জঙ্গিবাদ, সমস্ত কিছু নাটের গুরু হইল যে সে এখন ওয়াজ নসিহত করে। তার মুখ দিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলে। জামাতের বিরুদ্ধে কথা বলার মতো মুখ তাদের এই পরিবারের আছে? জিয়া, খালেদা, এই তারেকের আছে? জেনারেল জিয়া জামাতকে প্রতিষ্ঠিত করলো, গোলাম আজমকে দেশে আনলো, খালেদা জিয়া তাদেরকে ফ্ল্যাগ দিল, মন্ত্রিত্ব দিল। আর তারেক তাদেরকে পৃষ্ঠপোষকতা সেই তখন থেকে দিয়ে আসছে, 2001 থেকেই। শিবির আর ছাত্র দল ভাই ভাই, অত শিবিরের সম্মেলনে গিয়ে এই বক্তব্য দিয়ে আসছে। যে জামাতকে লালন পালন করে আজকে এই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলো, এটা কে তৈরি করছে? জিয়া, খালেদা, তারেক যৌথভাবে। আজকে যখন সবলটা উল্টা মেরেছে, তখন তারা স্বাধীনতার শত্রু হয়ে গেছে।
তখন তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখন তারা মা বোনের ইজ্জত নষ্ট করে। জীবনেও কোনোদিন খালেদা জিয়া এই কথা কোনোদিন বলে নাই, জিয়া কোনোদিন এই কথা বলে নাই যে জামাত ইসলাম বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মেরেছে। উল্টা খালেদা জিয়া এই যাদেরকে, যেই লক্ষ লক্ষ মানুষ মেরেছে, যে মা বোনের ইজ্জত নষ্ট করেছে, সেটার জন্য শেখ হাসিনা তাদেরকে কাঠগড়ায় দাঁড় করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছে। এই খালেদা জিয়া সেটার বিরোধিতা করেছে। এই তারেক জিয়াও সেটার বিরোধিতা করেছে। নিরীহ মানুষকে নাকি ফাঁসিতে ঝুলানো হয়েছে, নির্দোষ মানুষকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো। এই তারেক জিয়াই বলেছে, এই ফখরুল করেছে কতদিন আগে।